14 এপ্রিল 1912 রাত তখন 11টা বেজে 39 মিনিট। উত্তর আটলান্টিকের বুক চিরে পূর্ণ শক্তিতে ছুটে চলেছে 46,500 টনের এক ভাসমান রাজপ্রাসাদ আরএমএস টাইটানিক। সমুদ্রের উপরিভাগ তখন কাচের মতো স্তব্ধ। কোনো ঢেউ নেই, আকাশে চাঁদ নেই, শুধু জ্বলজ্বল করছে কোটি কোটি হিমশীতল তারা। জাহাজের ফার্স্ট ক্লাস সেলুনগুলোতে তখন ইউরোপ আমেরিকার শীর্ষ ধনকুবেরদের হাসির রোল। কাচের গ্লাসের টুংটাং শব্দ আর ব্যাকগ্রাউন্ডে বাজছে বেহালার মৃদু সুর। তাদের বিশ্বাস, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে তৈরি এই জাহাজ স্বয়ং ঈশ্বরও ডোবাতে পারবেন না। কিন্তু মাত্র 37 সেকেন্ড পর সেই বিলাসিতার মঞ্চে নেমে আসে মৃত্যুর এক অন্ধ কালো থাবা। আমরা ছোটবেলা থেকে স্কুলের পাঠ্য বই আর রূপালী পর্দায় দেখে এসেছি টাইটানিক ডুবেছিল দুর্ভাগ্যের বশে এক বিশালাকার ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে। কিন্তু গত 1 শতাব্দীর গোপন তদন্ত নথি, গভীর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা ধাতব নমুনার ল্যাবরেটরি রিপোর্ট এবং সমুদ্র বিজ্ঞানের আধুনিক ফরেন্সিক ডাটা এক চরম অস্বস্তিকর সত্যের দিকে আঙুল তোলে। টাইটানিকের এই সলিল সমাধি কি নিছক একটি সাধারণ দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল জাহাজের পেটে জ্বলতে থাকা গোপন অগ্নিকাণ্ড, ধাতব জালিয়াতি, বাণিজ্যিকভাবে টেলিগ্রাম পাঠানোর লোভ আর হোয়াইট স্টার লাইনের পরিচালকদের চরম অবহেলার এক নারকীয় সমীকরণ? ইনফোগল্পের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব টাইটানিক ট্র্যাজেডির আড়ালে থাকা সেই 7টি গভীর ও অমীমাংসিত সত্য। টাইটানিক সাউথহ্যাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করার দিন থেকেই জাহাজের অভ্যন্তরে এক মহাবিপদ লুকিয়েছিল। জাহাজের 6 নম্বর বয়লার রুমের পেছনের কয়লা বাংকারে কয়লার স্পন্টেনিয়াস কম্পাশন বা স্বতঃস্ফূর্ত দহন চলছিল। আইরিশ অনুসন্ধানী সাংবাদিক সিনান মোল্ডনি এবং ব্রিটিশ ইনস্টিটিউট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের নথিপত্র ঘেটে বের করেছেন এক শকিং তথ্য। 3 তলা সমান উঁচু কয়লার স্তূপের গভীরে চলতে থাকা এই তীব্র কয়লার আগুনের তাপমাত্রা পৌঁছেছিল প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসে। কয়লার ডিপোর ঠিক পাশেই ছিল টাইটানিকের অন্যতম প্রধান ওয়াটার টাইট বাল্কহেড, অর্থাৎ সেই বিশেষ স্টিলের জলরোধী দেয়াল যা কোনো কম্পার্টমেন্টে পানি ঢুকলে জাহাজকে ভেসে থাকতে সাহায্য করত। ধাতুবিজ্ঞানের মৌলিক নিয়ম হলো 1000 ডিগ্রি সেলসিয়াসের দীর্ঘমেয়াদী তাপে স্টিল তার কাঠামোগত শক্তি প্রায় অনেকটা হারিয়ে ফেলে এবং ভঙ্গুর হয়ে যায়। জাহাজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ডের কথা সাউথহ্যাম্পটন ছাড়ার আগেই জানত, কিন্তু উদ্বোধনী যাত্রা বাতিল বা পিছিয়ে দিলে কোম্পানির শেয়ারের দাম পড়ে যাবে এবং বাজারে দুর্নাম হবে। শুধু এই কর্পোরেট লোকসানের ভয়ে তারা বিষয়টি সম্পূর্ণ ধামাচাপা দেয়। এখানে ইতিহাস আর হাইপোথিসিসের সীমারেখা খুব গুরুত্বপূর্ণ। আগুন বাল্কহেডকে দুর্বল করেছিল তার প্রমাণ আছে, কিন্তু সেই দুর্বলতা টাইটানিক ডোবার মূল কারণ ছিল কিনা সেটি এখনও একটি বিতর্কিত হাইপোথিসিস। জাহাজের মাস্তুলের সবচেয়ে উঁচু নজরদারি পোস্ট ক্রোজ নেস্টে দাঁড়িয়েছিলেন 2 অভিজ্ঞ লুকআউট, ফ্রেডরিক ফ্রিট এবং রেজিনাল্ড লি। কনকনে ঠান্ডা বাতাসে তারা খালি চোখে অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। তাদের হাতে কোনো দূরবীন বা বাইনোকুলার ছিল না। কেন বিশ্বের সবচেয়ে আধুনিক জাহাজের প্রহরীদের হাতে দূরবীন ছিল না? এর পেছনে ছিল এক অদ্ভুত এবং মর্মান্তিক প্রশাসনিক ভুল। সাউথহ্যাম্পটন ছাড়ার ঠিক আগ মুহূর্তে জাহাজের সেকেন্ড অফিসার ডেভিড ব্লেয়ারকে আকস্মিকভাবে অন্য এক জাহাজে বদলি করা হয়। জাহাজ ছাড়ার তুমুল তাড়াহুড়োয় ডেভিড ব্লেয়ার ক্রোজ নেস্টের দূরবীন রাখা বিশেষ অফিসিয়াল লকারের একমাত্র চাবিটি ভুলবশত নিজের কোটের পকেটে নিয়ে তীরে নেমে যান। লুকআউটরা জাহাজে উঠে বুঝতে পারেন দূরবীনগুলো লকারে তালাবদ্ধ, কিন্তু কোনো বিকল্প চাবি বা লকার ভাঙার অনুমতি তাদের দেওয়া হয়নি। পরবর্তী সময়ে ব্রিটিশ তদন্ত কমিশনের শুনানিতে ফ্রেডরিক ফ্লিট স্পষ্টভাবে সাক্ষ্য দিয়েছিলেন, তাদের হাতে যদি একটি সাধারণ দূরবীনও থাকতো তবে 2 থেকে 3 মিনিট আগে তারা আইসবার্গটি শনাক্ত করতে পারতেন। সেই অতিরিক্ত 2 মিনিট টাইটানিকের মতো দানবীয় জাহাজের দিক পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। ওই রাতে আকাশ ছিল সম্পূর্ণ পরিষ্কার এবং সমুদ্র ছিল একদম শান্ত। সমুদ্র বিজ্ঞানের সাধারণ সূত্র অনুযায়ী বাতাস থাকলে ঢেউয়ের ফেনা বরফের গায়ে ধাক্কা খেয়ে সাদা রং তৈরি করে, যা অনেক দূর থেকেই প্রহরীদের নজরে আসে। কিন্তু ওই রাতে কোনো ঢেউ ছিল না। তবে প্রশ্ন হলো, শান্ত সাগরেও প্রায় 100 ফিট উঁচু একটি সাদা বরফের পাহাড় কেন মাত্র 500 মিটার দূরত্বের আগে দেখা গেল না? ব্রিটিশ আবহাওয়াবিদ ও ঐতিহাসিক টিম মাল্টিনের দীর্ঘ গবেষণায় উন্মোচিত হয়েছে এক চরম বৈজ্ঞানিক দৃষ্টিবিভ্রম, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কোল্ড ওয়াটার থার্মাল ইনভার্সন। টাইটানিক যখন উত্তর দিক থেকে নেমে আসা কনকনে ঠান্ডা ল্যাব্রাডর স্রোত এবং দক্ষিণ থেকে উঠে আসা উষ্ণ উপসাগরীয় স্রোতের সংযোগস্থলে প্রবেশ করে, তখন সাগরের বরফ শীতল পানির ঠিক ওপরে বাতাস ঠান্ডা হয়ে আটকে পড়ে এবং তার উপরে উষ্ণ বাতাসের একটি চাদর তৈরি হয়।
এই চরম তাপমাত্রার পার্থক্যের কারণে আলোর রশ্মি অস্বাভাবিকভাবে বেঁকে গিয়ে এক সুপিরিয়র মিরেজ বা কৃত্রিম বায়বীয় মরীচিকা তৈরি করেছিল। এর ফলে দূর থেকে দেখলে মনে হচ্ছিল সাগরের দিগন্তরেখা স্বাভাবিকের চেয়ে সামান্য উপরে উঠে গেছে। এই কৃত্রিম কুয়াশাময় দৃষ্টি বিভ্রমের কারণে আইসবার্গটি রাতের আকাশের অন্ধকারের সাথে হুবহু মিশে অদৃশ্য হয়ে গিয়েছিল। তবে লুকআউট ফ্রেডরিক ফ্রিড শেষ পর্যন্ত আইসবার্গ দেখেছিলেন এবং সঙ্গে সঙ্গে ওয়ার্নিংও দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। 1998 সালে মার্কিন ধাতুবিজ্ঞানী ডক্টর টিম ফোকে টাইটানিকের সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা স্টিল ও লোহার রিভেটের উপর বিশদ ল্যাবরেটরি পরীক্ষা চালান। সেই পরীক্ষার রিপোর্ট পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। টাইটানিকের মূল কাঠামোর মাঝের অংশে উন্নত মানের স্টিল রিভেট ব্যবহার করা হলেও জাহাজের একদম সামনের বাঁকানো অংশে, যেখানে আইসবার্গটি আঘাত করেছিল, খরচ ও সময় বাঁচাতে ব্যবহার করা হয়েছিল 3 নম্বর গ্রেডের রড আয়রন বা পিটানো লোহার রিভেট। ল্যাব টেস্টে দেখা যায় এই রিভেটগুলোতে স্লাগ বা অশোধিত কাচের উপাদানের মাত্রা ছিল নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। অতিরিক্ত স্লাগ থাকার কারণে কনকনে ঠান্ডা পানিতে লোহা অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়েছিল। আইসবার্গের ধাক্কায় টাইটানিকের মূল স্টিলের প্লেটগুলো কিন্তু ফুটো বা ফেটে যায়নি, বরং প্রচণ্ড চাপে স্টিলের প্লেটগুলোকে ধরে রাখা সেই দুর্বল লোহার রিভেটের মাথাগুলো চেইন রিয়াকশনের মতো একের পর এক বোতামের মতো খসে পড়েছিল। ফলে দুটি বিশাল স্টিল প্লেটের সংযোগস্থলগুলো সম্পূর্ণ আলগা হয়ে যায় এবং সেই ফাঁক দিয়ে প্রতি সেকেন্ডে শত শত টন পানি জাহাজের পেটের ভেতর ঢুকতে শুরু করে। টাইটানিক কোনো অন্ধ সাগরে হারিয়ে যায়নি। তাদের কাছে আগে থেকেই সুনির্দিষ্ট তথ্য ছিল যে যাত্রাপথে বিশাল বরফের দেয়াল দাঁড়িয়ে আছে। 14 এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত টাইটানিকের মার্কনি ওয়্যারলেস রুমে আশপাশের বিভিন্ন জাহাজ থেকে একের পর এক অত্যন্ত জরুরি আইসবার্গ সতর্কতা পাঠানো হয়েছিল। কিন্তু জাহাজের সিনিয়র অফিসাররা জাহাজের গতি 1 নটও কমাননি, কারণ টাইটানিকের মূল লক্ষ্য ছিল নির্ধারিত সময়ের আগেই নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা। এর চেয়েও বড় অপরাধ ঘটেছিল স্বয়ং টেলিগ্রাফ রুমে। টাইটানিকের 2 ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিপস এবং হ্যারল্ড ব্রাইট ছিলেন মার্কনি কোম্পানির বেতনভুক্ত কর্মচারী। তাদের উপর মূল নির্দেশ ছিল ফার্স্ট ক্লাসের ধনী যাত্রীদের ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা নিউ ইয়র্কে পাঠানো। রাত 9:40 যখন মেসাবা নামের একটি জাহাজ ঠিক টাইটানিকের সামনের রুটে বিশাল বরফক্ষেত্রের চূড়ান্ত স্থানাঙ্ক পাঠিয়ে সতর্কবার্তা দেয়, তখন জ্যাক ফিলিপস সেই বার্তাটি ক্যাপ্টেনের ব্রিজে না পাঠিয়ে টেবিলের নিচে ফেলে রাখেন। এমনকি রাত 10:55 যখন মাত্র 10 মাইল দূরে থাকা জাহাজ ক্যালিফোর্নিয়ান বরফে আটকে গিয়ে টাইটানিককে রেডিওতে জানায়, আমরা বরফে ঘিরে গেছি, সাবধান হও, তখন অহংকারী জ্যাক ফিলিপস ক্ষিপ্ত হয়ে রেডিওতে উত্তর দিয়েছিলেন, চুপ করো, বিরক্ত করো না, আমি কেপ প্রেসের সাথে যাত্রীদের পার্সোনাল মেসেজ পাঠাতে ব্যস্ত। ব্যবসায়িক মুনাফার উন্মাদনায় মাত্র আধ ঘন্টা পর সেই অবহেলার চূড়ান্ত মূল্য দিতে হয় 1,500 মানুষের তাজা রক্তে। টাইটানিক যখন ধীরে ধীরে আটলান্টিকের বরফ শীতল পানিতে তলিয়ে যাচ্ছিল, তখন মাত্র 10 থেকে 19 মাইল দূরে ইঞ্জিন বন্ধ করে বরফের মধ্যে নোঙর ফেলে দাঁড়িয়েছিল আরেকটি ব্রিটিশ জাহাজ এসএস ক্যালিফোর্নিয়ান। টাইটানিকের অফিসাররা যখন বুঝতে পারেন লাইফবোটের অভাবে অর্ধেক যাত্রী মারা যাবে, তখন তারা বাঁচার শেষ চেষ্টা হিসাবে আকাশের দিকে একের পর এক সাদা রঙের বিপদ সংকেতের রকেট ছোড়েন। ক্যালিফোর্নিয়ানের ডেকের অফিসাররা সেই সাদা রকেটের আলো দূর আকাশে ফুটতে স্পষ্টভাবে দেখেছিলেন, কিন্তু জাহাজের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড ঘুমন্ত ওয়্যারলেস অপারেটরকে ডেকে তোলার প্রয়োজনটুকুও মনে করেননি। তিনি অলসভাবে ধরে নিয়েছিলেন এগুলো হয়তো টাইটানিকের কোনো পার্টি বা উৎসবের আতশবাজি। কিন্তু এই ঘটনার আড়ালে রয়ে গেছে এক অদ্ভুত রহস্য। ক্যালিফোর্নিয়ানের সেকেন্ড অফিসারের সাক্ষ্য অনুযায়ী টাইটানিক এবং তাদের জাহাজের ঠিক মাঝখানে স্পষ্টভাবে ভাসছিল আরেকটি অজ্ঞাত ছোট স্টিমারের আলো। সেই রহস্যময় তৃতীয় জাহাজটি কোনো সংকেতের তোয়াক্কা না করে ধীরে ধীরে অন্ধকারের দিকে মিলিয়ে যায়। ইতিহাসবিদের একাংশের ধারণা সেটি ছিল নরওয়ের একটি বেআইনি সিল শিকারী জাহাজ স্যামসন, যা আইনের ভয়ে কোনো জাহাজের সাহায্যেই এগিয়ে আসেনি, কিন্তু এই পরিচয় নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। টাইটানিক ট্র্যাজেডির সবচেয়ে অন্ধকার দিকটি হলো এর সাথে জড়িয়ে থাকা তৎকালীন বৈশ্বিক ফিনান্সিয়াল পাওয়ার প্লে। টাইটানিকের মালিকানাধীন কোম্পানি হোয়াইট স্টার লাইনের প্যারেন্ট অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন, যার একচ্ছত্র নিয়ন্ত্রক ছিলেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যাংকার জন পিয়ারটন মর্গান বা জেপি মর্গান। টাইটানিকের উদ্বোধনী যাত্রায় জেপি মর্গানের জন্য একটি বিশেষ বিলাসবহুল স্যুট এবং নিজস্ব প্রাইভেট ডেক সংরক্ষিত ছিল।
কিন্তু জাহাজ সাউথহ্যাম্পটন বন্দর ছাড়ার মাত্র কয়েক ঘন্টা আগে মর্গান যাত্রা বাতিল করেন। প্রচলিত কিছু গল্পে এটিকে অসুস্থতার সঙ্গে যুক্ত করা হলেও সমসাময়িক নথিতে ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় কাজকেই যাত্রা বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। শুধু মর্গান নন, তার অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মার্কিন শিল্পপতি রবার্ট রেকন এবং চকোলেট ব্যবসায়ী মিল্টন এস হার্শে শেষ মুহূর্তে রহস্যজনকভাবে টাইটানিকের টিকিট বাতিল করেছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, এগুলো কি নিছক কাকতালীয়, নাকি টাইটানিকের উদ্বোধনী যাত্রার আগে কিছু প্রভাবশালী মানুষ এমন কোনো তথ্য জানতেন যা সাধারণ যাত্রীরা জানতেন না? টাইটানিক ডুবেছিল অতি আত্মবিশ্বাস, প্রযুক্তির অহংকার, অবহেলিত আগুন, নিম্নমানের ধাতু এবং কর্পোরেট স্বার্থান্বেষী সিদ্ধান্তের এক নারকীয় জালে আটকা পড়ে। প্রকৃতিকে তুচ্ছজ্ঞান করে মানুষ যখন নিজের তৈরি যন্ত্রকে অবিনশ্বর বা অপরাজয় দাবি করে, ইতিহাস হয়তো তখনই তার সবচেয়ে নীরব ও নিষ্ঠুর জবাবটি ফিরিয়ে দেয়। সমুদ্রের অতল অন্ধকারে মরিচা পড়া সেই টাইটানিকের ধ্বংসাবশেষ সম্পর্কে কি ভাবছেন আপনি? এটি কি শুধু প্রকৃতির সামনে মানুষের অসহায়ত্ব ছিল, নাকি মানুষের নিজেদের তৈরি অন্ধ অহংকারেরই এক অনিবার্য পরিণতি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।